ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। যেহেতু খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসির পরীক্ষা সংঘটিত হতে চলেছে এবং এই পরীক্ষা যেহেতু সিলেবাসে জেনারেল সায়েন্স রয়েছে, তো সেই কথা মাথায় রেখে আজকে প্রথম আমি বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তো বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এক অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মতো অবস্থান করে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে আমরা অনেক কিছু পাবো। নাইট্রোজেন পাবো, বাতাসের মধ্যে নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন আমরা যেটা জানি সেটা নাইট্রোজেন কতটা থাকে, নাইট্রোজেন থাকে 78.09%। ঠিক আছে, অক্সিজেন থাকে 20.95%। আচ্ছা, আর্গন থাকে 0.93%। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। এই কোশ্চেনগুলো পরীক্ষার সময় দেয় যে নাইট্রোজেন কতটা থাকে, অক্সিজেন কতটা থাকে, কার্বন ডাইঅক্সাইড কতটা থাকে। এছাড়াও খুব সামান্য পরিমাণে নিয়ন থাকে, হিলিয়াম থাকে, মিথেন থাকে, জেনন থাকে, হাইড্রোজেন থাকে, প্রভৃতি গ্যাস থাকে। এবার বায়ুমণ্ডলেরকে আমরা মোটামুটি 6টি স্তরে ভাগ করতে পারবো। বায়ুমণ্ডলকে মোটামুটি কটি স্তরে ভাগ করতে পারবো? 6টি স্তরে। ঠিক আছে, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। এই যে তাপটা বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসছে সেটা কিন্তু এই বায়ুমণ্ডল ভেদ করেই কিন্তু আমাদের পৃথিবীতে আসছে। বায়ুমণ্ডল ভেদ করেই কিন্তু পৃথিবীতে আসছে। ঠিক আছে, এবং এই তাপটা কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। সূর্যের তাপ পৃথিবীতে এসে পড়লে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয় এবং উত্তপ্ত ভূপৃষ্ঠ কাছাকাছি বায়ু ধীরে ধীরে উত্তপ্ত হয়। তো যাই হোক, এখানে বায়ুমণ্ডলকে মোটামুটি 6টি স্তরে ভাগ করা হচ্ছে। একদম সমুদ্রপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিক থেকে দেখি তাহলে প্রথমে পড়ছে ট্রপোস্ফিয়ার, একদম নিচের স্তর ট্রপোস্ফিয়ার। তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, তার উপরে মেসোস্ফিয়ার থাকে, তার উপরে থার্মোস্ফিয়ার থাকে, তার উপরে থাকে এক্সোস্ফিয়ার এবং তার উপরে থাকে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তো ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। কোশ্চেনে থাকতে পারে যে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর কোনটা, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এই ট্রপোস্ফিয়ারটা সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আর ট্রপোস্ফিয়ার থেকে আর কি কোশ্চেন থাকতে পারে? ট্রপোস্ফিয়ার থেকে কোশ্চেন থাকতে পারে যে এটা যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে একদম নিচের স্তর, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেহেতু এই স্তরেই কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো হয়। মেঘ, ঝড়, বৃষ্টি এইগুলো এই স্তরেই কিন্তু ঘটে, ট্রপোস্ফিয়ারে ঘটে। ঠিক আছে, তো কোশ্চেন থাকতে পারে যে মেঘ, ঝড়, বৃষ্টি কোন স্তরে ঘটে? আমরা বলবো ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে, এবং এটা পরিবর্তনশীল স্তর আমরা বলতে পারবো। ঠিক আছে, এর উপরে যাব স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঠিক ওপরে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে কিন্তু যেমন ট্রপোস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘ, ঝড়, বৃষ্টি হচ্ছে, বাতাস রয়েছে, মেঘ, ঝড়, বৃষ্টি হচ্ছে। বাট ট্রপোস্ফিয়ারের ওপরে যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যাব, এখানে কিন্তু কোনো রকম বাতাস পরিমাণ খুব কম থাকে এবং ধূলিকণা, জলীয়বাষ্প একদমই থাকে না। ধূলিকণা এবং জলীয়বাষ্প না থাকার ফলে এখানে কিন্তু ঝড়, মেঘ, বৃষ্টি কিছুই কিন্তু এখানে হয় না। যেমন ট্রপোস্ফিয়ারে মেঘ, ঝড়, বৃষ্টি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কম এবং এখানে ধূলিকণা ও জলীয়বাষ্প না থাকায় কোনো রকম ঝড়, মেঘ বা বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্তরকে কিন্তু আমরা শান্তমণ্ডল বলবো, যেহেতু এখানে কিছু হচ্ছে না। এই স্তরকে আমরা কি বলবো? শান্তমণ্ডল বলবো, একদম শান্ত অবস্থায় থাকে। যেহেতু শান্ত অবস্থায় থাকে তাই এই স্তরে কিন্তু জেট প্লেন খুব সহজেই কিন্তু চলাচল করতে পারে। জেট প্লেন খুব সহজেই চলাচল করতে পারে এই স্তর দিয়ে। ঠিক আছে, এবং আমরা জানি যে একদম নিচ থেকে উপরের দিকে গেলে উষ্ণতা কমতে থাকে। তো ট্রপোস্ফিয়ারের আমরা যখন উপরে যাব তখন এখানে টেম্পারেচার থাকে -56 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, এই কোশ্চেনটা মোটামুটি দেবে না, এটা আমি বললাম না। মোটামুটি তোমরা স্ট্র্যাটোস্ফিয়ার বুঝতে পারলে যে মেঘ, ঝড়, বৃষ্টি হয় না। এই স্তরকে আমরা শান্তমণ্ডল বলবো এবং এই কারণে এই স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে খুব সহজেই। এরপর আমরা চলে যাব এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ার তো দেখতে পাচ্ছি 20 কিলোমিটার থেকে কতটা 50 কিলোমিটার পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, এই যে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হচ্ছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আবার 20 থেকে যদি আমি 30 কিলোমিটারের মধ্যে যাই, এখানে কিন্তু আমরা ওজোন স্তর পাবো। এটাকে বলবো আমরা ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। ওজোন স্তর বলবো বা ওজোনোস্ফিয়ার বলবো। অর্থাৎ এই স্তরে কিন্তু ওজোন গ্যাস থাকে। ওজোন স্তরে কি গ্যাস থাকে? ওজোন গ্যাস থাকে। এবং এই ওজোন গ্যাস যেটা করে, এই ওজোন গ্যাসের মধ্যে, ওজোন স্তরের মধ্যে যে ওজোন গ্যাসটা থাকে, এই ওজোন গ্যাসটা কি করছে? সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করছে। এই অতিবেগুনি রশ্মি কিন্তু আমরা সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটাতে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসে।
বায়ুমণ্ডল ভেদ করে যখন পৃথিবীতে আসে সেখানে বায়ুমণ্ডলের মধ্যে এই যে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাচ্ছি, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরের মধ্যে ওজোন গ্যাসটা কী করছে, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটাকে, মানে সূর্যের যে রশ্মি থাকে তার মধ্যে অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে। যদি শোষণ না করতো তাহলে কিন্তু ক্ষতি হতো সরাসরি। এই ওজোন গ্যাসটা মানে ওজোন স্তর যদি পাতলা হয়ে যায় কোনোভাবে, ওজোন স্তরটা মোটা থাকে, ওজোন স্তরটা যদি কোনোভাবে পাতলা হয়ে যায় বা ওজোন হোল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি করে অতিবেগুনি রশ্মিটা বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি কিন্তু পৃথিবী পৃষ্ঠে চলে আসবে। এবং পৃথিবী পৃষ্ঠে যদি চলে আসে, একদম পৃথিবী পৃষ্ঠে যদি চলে আসে, সরাসরি কিন্তু প্রথমে কাকে অ্যাটাক করবে, মানুষকে অ্যাটাক করবে। এবং মানুষের ত্বক তখন কিন্তু আক্রান্ত হবে। মানুষের ত্বক তখন সরাসরি ওই অতিবেগুনি রশ্মিটা যদি সরাসরি মানুষের ত্বকে হয়ে যায় পরে, তখন কিন্তু ক্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ত্বক ক্যান্সার, যেটাকে স্কিন ক্যান্সার আমরা বলে থাকি, ত্বক ক্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওজোন স্তর যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে, সেই কারণে এটা কিন্তু এই অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে। কিন্তু বর্তমানে ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে। কী কারণে পাতলা হচ্ছে? অতিরিক্ত বায়ুদূষণজনিত কারণে পাতলা হয়ে যাচ্ছে। অতিরিক্ত বায়ুদূষণজনিত কারণে কিন্তু ওজোন গ্যাসটা পাতলা হয়ে যাচ্ছে। আর কি কারণে হচ্ছে? মনুষ্য সৃষ্ট কারণে। মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে একটা হচ্ছে সিএফসি, এটা, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড সমূহ NO, তারপর হচ্ছে NO2, NO3 আর হ্যালোন যৌগসমূহ। এগুলোর ফলে কিন্তু ওজোন গ্যাসটা ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। পাতলা হওয়ার ফলে কিন্তু ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটা সরাসরি ভূপৃষ্ঠে চলে আসবে, এসে প্রথমে মানুষের ত্বককে অ্যাটাক করবে এবং ত্বক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু যে মানুষের ওপর তা নয়, আরও কিছু প্রবলেম করবে। সেটা কি? সূর্যের অতিবেগুনি রশ্মি এই স্তরে যদি শোষিত না হয় তাহলে ভূপৃষ্ঠে আপতিত হবে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে। ঠিক আছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা কী হবে? বেড়ে যাবে। তাপটাকে ধরে মানে সরাসরি চলে আসছে যেহেতু, তাই তাপটা কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি তাপটা পুরো চলে আসছে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কী হবে? মেরু অঞ্চলের বরফ গলবে এবং সমুদ্রের জলতলের উচ্চতা কী হবে? বেড়ে যাবে। ঠিক আছে, আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাচ্ছেই। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মি যদি ভূপৃষ্ঠে আপতিত হয় তাহলে উদ্ভিদের সালোকসংশ্লেষের হার কমে যাবে, শস্য ফলনের হার হ্রাস পাবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে। এই হলো ব্যাপার। তো স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমি বলে দিলাম। ট্রপোস্ফিয়ার থেকে কী কী কোশ্চেন আসতে পারে, যে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, আমরা বলবো মেঘ ঝড় বৃষ্টি হয় হচ্ছে ট্রপোস্ফিয়ারে। কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় না, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্তরে শান্তমণ্ডল বলে, কোন স্তরকে শান্তমণ্ডল বলে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরে জেট প্লেন চলাচল করে, সেটাও স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরে ওজোন স্তর থাকে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর এর মধ্যে ওজোন গ্যাস থাকে। আর কোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে, সেটা ওজোন স্তর। ওজোন স্তর যদি সূর্যের ক্ষতিবেগুনি রশ্মি শোষণ করতে না পারে, অর্থাৎ ওজোন স্তর যদি পাতলা হয়ে যায় বা ওজোন হোল হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে? সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিটা সরাসরি মানুষের ওপর পড়বে, মানুষের ত্বকের উপর পড়ে ত্বক ক্যান্সার হতে পারে, আরও যা যা বললাম ওই প্রবলেমগুলো হতে পারে। এতটুকু অবধি তাই বললাম। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারটা এখানে সেরকম কিছু কোশ্চেন আসবে না মেসোস্ফিয়ার থেকে। মেসোস্ফিয়ারের খালি উচ্চতাটা মনে রাখবে 50 থেকে 80। এরপর আমরা চলে যাব থার্মোস্ফিয়ার। এটা থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। থার্মোস্ফিয়ার কি হচ্ছে? 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, মেসোস্ফিয়ারের ঠিক ওপরই। থার্মোস্ফিয়ার যেটা, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরে একদমই কোনো বাতাসের কোনো অস্তিত্ব থাকে না। বাতাসের অস্তিত্ব না থাকায় আকাশকে কী বর্ণের দেখায়? আকাশকে কালো দেখাবে, পুরোপুরি আকাশকে কালো দেখাবে। ঠিক আছে, এবং এখানে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মানে এই স্তরটাকে আমরা বলতে পারি আয়নোস্ফিয়ার স্তর। কেন বলতে পারি? সেটা হচ্ছে যে এই স্তরের নিম্নাংশে বায়ু উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ঋণাত্মক আকারে ভেঙে যায়, তাই। তো এই স্তরটাকে আমরা কি বলতে পারি? আয়নোস্ফিয়ার। তোমাদের অত জানার দরকার নেই, মনে রাখবে এই স্তরকে আমরা থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার স্তর বলতে পারি। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই থার্মোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। কোশ্চেনটা আমি লিখছি না, তোমরা মনে রাখবে যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার হবে। কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, তাই কিন্তু আমরা রেডিওটা শুনতে পাই। বেতার তরঙ্গ যেটা, সেটা থার্মোস্ফিয়ার থেকে যায়, থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসে, ফলে কিন্তু আমরা রেডিওটা শুনতে পাই। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, সেটা হচ্ছে মেরু অঞ্চলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে এক্সোস্ফিয়ার থেকে সেরকম কোশ্চেন আসবে না, তাহলে এটা বললাম না। ম্যাগনেটোস্ফিয়ার থেকেও সেরকম কোশ্চেন আসবে না। তো মোটামুটি বায়ুমণ্ডল থেকে যা যা হতে পারে
আমি বলে দিলাম। এর পরের ভিডিওতে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বাকি পার্টটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবে, যাতে পরবর্তীকালে জেনারেল সায়েন্স নিয়ে আরও ভালো ভিডিও বানাতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।